হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও আমরা চলে এসেছি এসএলএসটি বায়োলজি ক্লাস নিয়ে, যেটা আমরা মক টেস্ট বা এমসিকিউ বলতে পারো, যে সেশন আমরা চালু করেছি। এবং এই পিডিএফগুলি কিন্তু তোমরা পেইডভাবে নিতে পারো। আমরা কিন্তু সব সাবজেক্টের মানে সব যে জুলজি, বুটানি এবং হিউম্যান ফিজিওলজি যে সব সাবজেক্ট আছে, এই সব সাবজেক্টের কিন্তু যে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা দেওয়া শুরু করেছি মক টেস্ট, বা তোমরা এমসিকিউ আকারে ধরে নিতে পারো, ঠিক আছে। তো যারা একদম টপিক ওয়াইজ এমসিকিউ বা মক টেস্ট দিতে চাও, তারা কিন্তু একদম পেইডভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, আর যদি নাও দেওয়া থাকে আজকের পর্বটায় আমি দেয়নি নাম্বারটা, তো লিখে নেবে 7640889019। তাছাড়া আমাদের থাম্বনেইলে উনারের নাম্বার থাকে, ওনার সাথেও কথা বলে নিতে পারো, ঠিক আছে। তো চলো আজকে সেশন স্টার্ট করছি। আজকে আমরা পার্ট নাম্বার 2 করছি, যেটা হলো মেকানিজম অফ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। এইগুলি নিয়ে কিন্তু আজকের টপিক। গতদিন আমরা 100টা কোশ্চেন এমসিকিউ আকারে করেছিলাম, আজকে 100 থেকে 101 থেকে 200 নাম্বার পর্যন্ত করব, ঠিক আছে। তো সেই যে করব তার মধ্যে একটা কথা বলে রাখি, যে তোমরা যারা মানে মক টেস্ট মানে দাওনি, মক টেস্টের জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। কেন বলো তো, যদি তোমরা মক টেস্ট না দাও তাহলে কিন্তু মানে পরীক্ষার যে ধাপ, সে ধাপ 1 নাম্বার কিন্তু পিছিয়ে থাকবে। কেন, যে কোনো টপিকই তুমি পড়ো না কেন, যখন মক টেস্টগুলি দেবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কী রকম প্রিপারেশন হয়েছে। আর এই যে ভিডিওগুলি আমি দিয়ে থাকছি, সেগুলিও কিন্তু তুমি একটা মক টেস্ট আকারেই দিয়ে নিতে পারো। এবং 101 থেকে 200 পর্যন্ত তুমি মক টেস্ট দিয়ে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আমাদের। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে এসএলএসটির বায়োলজি ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলি তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে বা তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো, সেই অনুযায়ী আমরা ক্লাস দেব, ঠিক আছে। আর যদি আমার ক্লাসগুলি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবে। তোমাদের একটা লাইকে আমার উৎসাহ কিন্তু অনেকটা বাড়ে, যার জন্য কিন্তু আমি অনেক তোমাদের এরকমভাবে আরও কিন্তু ক্লাস দিতে পারি, ঠিক আছে। ফার্স্ট ক্লাস হলো, আজকে শুরু করি যে 101 নাম্বার কোশ্চেন, কোষ বিভাজনের কোন ধাপে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এটা কিন্তু এস নাম্বার ধাপে, ঠিক আছে। এস ধাপে কিন্তু যে রেপ্লিকেশন ঘটে, এটা কিন্তু আগের দিনও আমি বলেছি, একদম ইজি কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন দেখো, কোন ধরনের প্রোটিন ডিএনএকে কয়েলকে ক্রোমাটিন তৈরি করে। এটা কিন্তু হিস্টোন প্রোটিন, ঠিক আছে। হিস্টোন প্রোটিনে কিন্তু ডিএনএকে কয়েল আকারে কিন্তু তৈরি করে ক্রোমাটিন, হ্যাঁ। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ডিএনএ পলিমারেজ কোথায় ব্লাইন্ড করে ট্রান্সক্রিপশন শুরু করতে পারে। সেটা কিন্তু প্রোমোটারে। পরবর্তী কোশ্চেনে আমরা দেখব, ইউক্যারিওটে এমআরএনএ প্রসেসিং হয় কোথায়। এটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে হয়ে থাকে। পরবর্তী আমরা দেখব, ডিএনএ ডাবল হেলিকেসের প্রতিটি টানে কয়টি বেস জোড়া থাকে। এটা কিন্তু 10টা বেস জোড়া থাকে ডিএনএ ডাবল হেলিক্সে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব, পলি এ টেইল সাধারণত কয়টি অ্যাডেনিন বেস ধারণ করে। এটা কিন্তু 200 থেকে প্রায় 250টা, ঠিক আছে। যদি ক্লাস বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আরও বেটার করে ক্লাস বোঝানোর চেষ্টা করব। তোমাদের সাথেই আমরা কাজ করি যাতে তোমরা একটা সরকারি চাকরি পেতে পারো। এসএলএসটি বায়োলজি যারাই পরীক্ষা দেবে, তারা যেন যে কোনো চ্যাপ্টার যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় একদম। আর মক টেস্টগুলি কিন্তু প্রতিদিন দিতে থাকবে, যাতে তুমি সেই টপিকটার উপরে আরও ভালো তোমার যে কি বলবো, যে ভালো যাতে তুমি পরীক্ষায় গিয়ে যাতে ভালো করে আরও মানে প্রিপারেশন আরও যাতে ভালো হয়ে উঠে, ঠিক আছে। তাহলে চলো তারপর দেখি, সাইন ডাল গার্নো স্কোয়ার দেখা যায়, বলো কোথায়। এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষে দেখা যায়। পরবর্তী দেখো, ডিএনএ রেপ্লিকেশনের সময় লিডিং স্ট্র্যান্ড তৈরি হয় কোথায়। এটা কিন্তু 5 থেকে 3, হ্যাঁ 5 থেকে 3। এটা বিপরীত সবসময় জানো, 5 3 3 5 এরকম মানে বিপরীত দিকে হয়ে থাকে।
ট্রান্সলেশন শেষে তৈরি হওয়া পলিপেপটাইড কোথায় থাকে? ট্রান্সলেশন শেষে তৈরি হওয়া পলিপেপটাইড কিন্তু গলগি বডিতে থাকে। পরবর্তী আমরা দেখব কোন ধরনের আরএনএ গঠন করে নিউক্লিয়াস। এটা কিন্তু আরএনএ। এর আগের দিনও আমি বলেছি যে আরএনএ কিন্তু নিউক্লিয়াস গঠন করে। পরবর্তী আমরা দেখব ট্রান্সক্রিপশন বাবল কিসের তৈরি হয়? এটা কিন্তু আরএনএ পলিমারেজে। তারপর ডিএনএ পলিমারেজ মূলত কি? ডিএনএ পলিমারেজ কিন্তু মূলত একটা প্রাইমার সরিয়ে দেয়, ঠিক আছে? প্রাইমার সরিয়ে দেওয়া হয় ডিএনএ এর কাজ, ডিএনএ পলিমারেজের কাজ। কোন ব্যাস আরএনএতে থাকলেও ডিএনএতে থাকে না? এটা সবাই জানো, ইউরাসিল, একদমই 1 নাম্বার কমন। তারপর ডিএনএ ডাবল হেলিক্স গঠনে হাইড্রোজেন বন্ড কয়টি এডিনিন ও থাইমিন এর মধ্যে থাকে? এটা কিন্তু 2টা। পরবর্তী আমরা দেখব রেপ্লিকেশন ফকের গতি নির্ভর করে কিসে? রেপ্লিকেশন ফকের গতি নির্ভর করে কিন্তু ডিএনএ পলিমারেজের উপরে, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ এমন একটা মানে জিনিস, তা কিন্তু রেপ্লিকেশনে সবথেকে বেশি ভূমিকা পালন করে। তারপর দেখো ডিএনএকে সুপার কোয়েন অবস্থা থেকে রক্ষা করে কে? এটা কিন্তু টপিওসোমারেজ। তারপরে আরএনএ পলিমারেজ কোন স্ট্যান্ড পড়ে? আরএনএ পলিমারেজ কিন্তু টেমপ্লেট স্ট্যান্ডের মধ্যে পড়ে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব কোনটি সেন্স স্ট্যান্ডের সমতুল্য? এটা কিন্তু এমআরএনএ। পরবর্তী আমরা দেখব কোন ধাপে রাইবোজোম 2 সাব ইউনিটে বিভক্ত থাকে? এটা কিন্তু ইউনিট্রিয়েশনে কিন্তু 2 ভাগে বিভক্ত থাকে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া শেষে কয়টি ডিএনএ মলিকিউলার পাওয়া যায়? এটা কিন্তু 2টা যে মলিকিউলার পাওয়া যায়। তারপর দেখব প্রোক্যারিওটিক রাইবোজোমের একক কি? এটা কিন্তু 50S প্লাস হলো 30S = 17S। আর ইউক্যারিওটিকে বলো তো, ইউক্যারিওটিকে এটা কিন্তু 60S প্লাস হলো 40S, যেটা হলো 18S। তারপরে কোন ধরনের আরএনএ অ্যামাইনো অ্যাসিড সক্রিয় করে? এটা কিন্তু টিআরএনএ। পরবর্তী আমরা দেখব রাইবোজোমে কোন অংশে পেপটাইড বন্ড তৈরি হয়? রাইবোজোমের কোন অংশে পেপটাইড বন্ড তৈরি হয়? এটা কিন্তু পেপটাইডাল ট্রান্সফারেজ সেন্টারের মধ্যে। তারপর হলো ট্রান্সলেশন চলাকালীন টিআরএনএ বের হয়ে যায় কোন সাইড থেকে? এটা কিন্তু ই সাইড থেকে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব এমআরএনএ তৈরি হলে তা কোন দিকে ঘটিত হয়? এমআরএনএ তৈরি হলে এটা কিন্তু 5 থেকে 3 দিকে হয়। ডিএনএ সুগার কিন্তু ডাইঅক্সিরাইবোজ। আরএনএ সুগার কি? আরএনএ কিন্তু রাইবোজ। কোন এনজাইম ডিএনএ কে আনউইন্ডিং করে? বলো কে করে? এটা কিন্তু হেলিকেজ এনজাইম করে। তারপর এমআরএনএ কোড করে, এমআরএনএ কিন্তু অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। কোন ধরনের মিউটেশন প্রোটিন গঠনে শেষ করতে পারে? এটা কিন্তু ননসেন্স। তারপর ডিএনএতে 30% এডিনিন থাকলে কত পার্সেন্ট থাইমিন থাকে? 30%ই থাকে, কারণ আমরা জানি টি এর সাথে কিন্তু বন্ড তৈরি করে, অর্থাৎ এডিনিন যতটা থাকবে থাইমিনও কিন্তু এতটাই থাকবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লাসে কাজে লাগাবে সবসময়। কনসেপ্ট, বায়োলজি হলো কনসেপ্টের উপরে। এমসিকিউ পড়ে বা মুখস্থ করে বায়োলজি হয় না, বায়োলজি হয় গিয়ে যে কনসেপ্টের উপর তুমি যতটা বুঝবে তার থেকে ভালো তুমি লিখতে পারবে। কিন্তু তুমি যদি কোনো যে অন্যান্য সাবজেক্টের মতো যদি তুমি বায়োলজিকে পড়ো তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার স্কোর করতে পারবে না। বায়োলজি হলো এমন একটা সাবজেক্ট যেখানে তুমি শুধুমাত্র কনসেপ্ট বুঝতে হবে তোমার, এবং সেই কনসেপ্টের উপরে কিন্তু থেকে কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? এমসিকিউ পরে কিন্তু হয় না সেটা। যেমন দেখো হিস্ট্রির ক্ষেত্রে, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেরকম যেমন সে এত সনে জন্মগ্রহণ করেছে, সে জন্মগ্রহণ করে নিয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু ডেট সেমই থাকবে। এটা কিন্তু আর কনসেপ্টের
কিছু নয়, বা সেই এই কাজটা করে গেছে, ঠিক আছে, এই কাজটা কিন্তু আর পরিবর্তন হবে না, সেমই কিন্তু থাকবে। ওকে, কিন্তু বায়োলজি আমাদের কিন্তু এরকম না, ঠিক আছে। কনসেপ্ট ভালো করে বুঝতে হবে যে আমাদের ডিএনএ কীরকমভাবে কী কাজ করছে, ঠিক আছে, রেপ্লিকেশনটা কিভাবে হচ্ছে, কে কে হেল্প করছে, রেপ্লিকেশনের পরে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, কিভাবে ট্রান্সক্রিপশন হচ্ছে, কে কে কাজ করছে, ট্রান্সক্রিপশনের পরে কি হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, সেখানে কে কে কাজ করছে, কোন কোন এনজাইমের ভূমিকা বেশি, আবার ট্রান্সলেশনের পরে ডিএনএর কী হচ্ছে, ডিএনএ কিভাবে ক্রোমোজোমের মধ্যে কয়েন হিসাবে একদম ছোট হয়ে অ্যাড হয়ে গেছে। কারণ তোমরা জানো যে ডিএনএ এত বড় যেটা আমাদের মানে দেহের মধ্যে থাকা ইম্পসিবল হওয়ার কথা, তো সেটাকে ভালো করে গিট করে এত ছোট করা হয় ডিএনএটাকে, যাতে ক্রোমোজোমের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। সেটা তোমরা ভালো করেই জানো, যারাই এসএলএসটি পরীক্ষা দেবে তারা হয়তো বিএসসি পাস নয় এমএসসি পাস, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি তোমাদের আর আমার বলতে হয় না। তবুও আমরা কিন্তু ক্লাস করানোর সময় সব কিছু বলে যে এ টু জেড, ঠিক আছে, একদম জিরো থেকে হিরো পর্যন্ত করাই কিন্তু আমাদের লক্ষ্য। পরবর্তী কোশ্চেন চলো আমরা দেখে নিই। রাইবোজোম কোথা থেকে তৈরি হয়? রাইবোজোম কিন্তু নিউক্লিয়াস থেকে তৈরি হয়। পরবর্তী আমরা দেখব কোন ব্যাচ জোড়া 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে? এটা কিন্তু জি এবং সি, ঠিক আছে, জি এবং সি, বলো কি জি আর সি কি? গুয়ানিন আর কি সাইটোসিন। তারপর কোনটি জেনেটিক মেসেজ রূপান্তর করে? এটা কিন্তু যেটি আরএনএ। কোনটি ট্রান্সলেশন প্রসেসের অংশ নয়? এটা কিন্তু স্পেলিসিং। তারপর কোন আরএনএ কোডন বহন করে না? আর আরএনএ কিন্তু কোনোদিন কোডন বহন করে না। কোষের রেপ্লিকেশন শুরু হয় কোন নির্দিষ্ট স্থানে? এটা কিন্তু রেপ্লিকেশন অরিজিনের মধ্যেই শুরু হয়। ইউক্যারিওটিক এমআরএনএ স্লাইস করে কিসে? স্পেলিসোম। কোন এনজাইম রেপ্লিকেশন শুরু করার জন্য আরএনএ প্রাইমার তৈরি করে? এটা কিন্তু প্রাইমেজ। পরবর্তী কোশ্চেন আমরা দেখব রাইবোজোম যে এনজাইম ব্যবহার করে পেপটাইড বন্ড তৈরি করে তা কি? তা কিন্তু পেপটাইডের ট্রান্সফারেজ। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, আমরা 142 নাম্বার কোশ্চেনে চলে এসেছি। তোমরা বলো কমেন্টে 141 নাম্বার কোশ্চেন পর্যন্ত, মানে 40টা কোশ্চেনের মধ্যে কার কয়টা কোশ্চেন হয়েছে বলো বলো দেখি। ট্রান্সলেশন কোথায় শেষ হয়? ট্রান্সলেশন কিন্তু স্টপ কোডনে শেষ হয়। তারপর দেখো এমআরএনএ ক্যাপ যুক্ত হয় কোন দিকে? এমআরএনএর ক্যাপ যুক্ত হয় কিন্তু 5 নাম্বার দিকে, ঠিক আছে, 5-এর এন্ডের দিকে। তারপর ডিএনএ পলিমারেজ প্রোফেডিং করে কে করে? হে কিন্তু যে 3 থেকে 5 সে কিন্তু, হ্যাঁ 3 আর 5। কোন প্রক্রিয়ায় জেনেটিক ইনফরমেশন কোড থেকে প্রোটিনে রূপান্তরিত হয়? এটা কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায়, ঠিক আছে, ট্রান্সলেশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। তারপর দেখো ট্রান্সক্রিপশন শেষ হলে আরএনএ পলিমারেজ কোথায় যায়? ট্রান্সক্রিপশন শেষ হলে কিন্তু আরএনএ পলিমারেজ আমাদের টার্মিনেশন সাইডে চলে যায়, ঠিক আছে। তারপরে কোশ্চেন আমরা পড়ব ট্রান্সক্রিপশন বাবলের গঠন হয়। ট্রান্সক্রিপশন বাবলের গঠন হয় কিন্তু আরএনএ পলিমারেজ দ্বারা। কোন কোষে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন একসাথে ঘটে? এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষে, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষ আমরা জানি একটা আদি কোষ, যার মধ্যে কোনো কোষ অঙ্গাণু স্পষ্টভাবে থাকে না বা নিউক্লিয়াসও স্পষ্ট না, যার জন্য কিন্তু দুইটাই একসাথে ঘটে যায় প্রোক্যারিওটিক কোষের মধ্যে। কোনটি ডিএনএ রেপ্লিকেশন থামায়? এটা কিন্তু টার্মিনেশন সিগন্যাল। টার্মিনেশন সিগন্যালই এসে বলে যে এখন তোমাদের কাজ শেষ, এখন থেমে যাও। কোন ধরনের কোষে ইন্ট্রোসাইট করতে হয়, সাইজ করতে হয়? এটা কিন্তু ইউক্যারিওটিক কোষে। তাহলে 150টা কোশ্চেন হলো। এই 101 থেকে 150 পর্যন্ত, মানে 50টা কোশ্চেনের মধ্যে কে কত পেলে বলো তো দেখি। তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে, কতটা তোমরা প্রিপারেশন নিয়েছো, যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা মেবি কিন্তু সেপ্টেম্বরের দিকে হয়ে যাবে, মানে দুর্গাপূজার ঠিক আগের দিকে হয়ে যাবে। দুর্গাপূজার পেছনে কিন্তু নেবে না, দুর্গাপূজার আগে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তারপর চলো আমরা পরবর্তী দেখে নিই। এমআরএনএ পলি এটেল যুক্ত হয় কিসে? 3 নাম্বার প্রান্তে কিন্তু যুক্ত হয়।
পরবর্তী আমরা দেখব, দেখো ইউক্যারিওটিক কোষে প্রি এমআরএনএ স্লাইসিং করে কে করে? স্পেলিজোম। তারপর দেখব কোনটি ট্রান্সলেশনের সময়ে ব্যবহৃত হয় না? এটা কিন্তু প্রোমোটার। তারপর আরএনএ পলিমারেজ কোন ধরনের জৈব অণু? আরএনএ পলিমারেজ কিন্তু প্রোটিন জৈব অণু। তারপর দেখো কোনটি রাইবোজোমে টিআরএনএর বিল্ডিং সাইট নয়? এটা কিন্তু টি। তারপর ডিএনএর সুগার ফসফেট ব্যাকবোন যুক্ত হয় কিসে? এটা কিন্তু ফসফোডাইএস্টার বন্ড। পরবর্তী দেখো ট্রান্সলেশনে স্টার্ট কোডন নির্দেশ করে কি? এটা কিন্তু প্রোটিনে যুক্ত হবে। কোন ধরনের ব্যাস জোড়া তুলনামূলকভাবে বেশি শক্তিশালী? এটা কিন্তু জি থেকে সি, যে থ্রি হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, আমরা জানি জি এবং সি এর মধ্যে কিন্তু 3টা হাইড্রোজেন বন্ড থাকেন, মানে হলো কি গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কিন্তু 3টা হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। তারপর দেখো আরএনএর গঠনকারী ইউনিট কি? বলো তো আরএনএর গঠনকারী ইউনিট কি? আরএনএর গঠনকারী কিন্তু ইউনিক নিউক্লিওটাইড। স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, নিউক্লিওটাইড হবে। ঠিক আছে, ডিএনএ আর আরএনএ বলো যাই বলো না কেন, কিন্তু নিউক্লিওটাইডই মেইন ভূমিকা পালন করে। তারপর প্রোক্যারিওটিক এমআরএনএ কোন প্রক্রিয়ায় হয় না? এটা কিন্তু ক্যাপিং প্রক্রিয়ার মধ্যে হয় না। তারপর কোনটি কোষের জেনেটিক তথ্য বহন করে? এটা কিন্তু ডিএনএ। তারপর রেপ্লিকেশনের সময় কোন স্ট্যান্ড ডিসকন্টিনিউয়াস হয়? এটা কিন্তু ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ড কিন্তু ডিসকন্টিনিউয়াসলি হয়ে যায়। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব, কোডন ও অ্যান্টিকোডনের মধ্যে সম্পর্ক কি? কোডন এবং অ্যান্টিকোডনের মধ্যে সম্পর্ক হলো কিন্তু এমআরএনএ থেকে টিআরএনএ। পরবর্তী কোশ্চেন আমরা ডিসকাস করব, ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় কোথায়? অবভিয়াসলি ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে রেপ্লিকেশন থেকেই। ঠিক আছে, অরিজিন অফ রেপ্লিকেশন এটাই হবে, কারণ অপশানে তো আর কোনো ভালো অপশান নেই। প্রোমোটার হবে না, তারপর স্টার্ট কোডন হবে না, রাইবোজোম অবভিয়াসলি নট। তাহলে কি হবে? ডিএনএ রেপ্লিকেশন অরিজিন অফ ডিএনএ থেকেই শুরু হবে, তাই তো? পরবর্তী কোশ্চেন চলো আমরা পড়ি, কোনটি ইউক্যারিওটিক আরএনএর মডিফিকেশন নয়? এটা কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, রিজার্ভ ট্রান্সক্রিপশন। তারপর দেখো রিভার্স ট্রান্সক্রিপশন। পরবর্তী দেখবো আমরা কোনটি ট্রান্সক্রিপশনের পর প্রাথমিক আরএনএ নয়? এটা এইচএনআরএনএ। ঠিক আছে, এইচএনআরএনএ কিন্তু হয় না, কারণ এমআরএনএ হয়, আরআরএনএ হয়, টিআরএনএ হয়। তাহলে মেইনলি বাদ থেকে গেল কে? এটা হলো এইচএনআরএনএ। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, কোনটি জেনেটিক কোড এর বৈশিষ্ট্য নয়? জেনেটিক কোডের বৈশিষ্ট্য কিন্তু ওভারল্যাপিং নয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ডিএনএ ডাবল হেলিক্সের হাইড্রোজেন বন্ড থাকে কোথায়? থাকে দুইটি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের মাঝে থাকে। কোন কোষ ডিএনএ রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন একই সময় হয় না? এটা কিন্তু ইউক্যারিওটিকে একই সময় হয় না, কিন্তু একই সময় হয় কার মধ্যে? প্রোক্যারিওটিকের মধ্যে হয়। এর আগেও আমরা কোশ্চেনটা দেখেছিলাম। রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন কিন্তু অবভিয়াসলি সব সময় কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যে, যেটা আমাদের আদি কোষের মধ্যে কিন্তু সবসময় কিন্তু প্রোক্যারিওটিক কোষের মধ্যে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন একই সাথে হয়, কিন্তু ইউক্যারিওটিকে কিন্তু রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন একই সময় হয় না। কারণ কেন? প্রোক্যারিওটিক আদি কোষ আর ইউক্যারিওটিক কি উন্নত কোষ। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব, কোন ধরনের আরএনএ প্রোটিন তৈরিতে অংশ নেয় না? বলো এসএনআরএনএ। অবভিয়াসলি এসএনআরএনএ, কারণ এমআরএনএ নেই, টিআরএনএ নেই, আরআরএনএ নেই, তাছাড়া কি থাকে? এসএনআরএনএ। কোনটি আরএনএর অংশ নয়? থাইমিন কিন্তু আরএনএর অংশ নয়। পরবর্তী দেখব, স্টপ কোডন কত প্রকার? স্টপ কোডন কিন্তু 3 প্রকার, ইউএএ, ইউএজি, ইউজিএ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখব, কোন এনজাইম আরএনএ প্রাইমার তৈরি করে? এটা কিন্তু প্রাইমেস। কোন ধাপে পলিপেপটাইড চেইন সব থেকে বেশি বাড়ে? এটা কিন্তু ইলংগেশন। কোন কোষ বিভাজনের আগে ডিএনএ দ্বিগুণ হয় বা কোন পর্যায়ে হয়? এটা কিন্তু এস পর্যায়ে হয়। তারপরে কোন স্ট্যান্ড সরাসরি প্রোটিন কোড করে না? এটা কিন্তু টেমপ্লেট স্ট্যান্ড কোনোদিনও করে না, প্রোটিনকে কোড করে না। তারপর ইউক্যারিওটে ট্রান্সলেশন হয়। ইউক্যারিওটে ট্রান্সলেট কোন জায়গায় হয়? সাইটোপ্লাজমে কিন্তু হয়ে থাকে। কোন এনজাইম এমআরএনএ গঠন করে? অবভিয়াসলি এটা জানো, আরএনএ পলিমারেজ। ট্রান্সক্রিপশনে কোনটি থাকে না? স্টার্ট কোডনে কিন্তু ট্রান্সক্রিপশনে থাকে না। কোনটি শুধুমাত্র ডিএনএতে থাকে? ডিএনএতে শুধুমাত্র থাকে ডাইঅক্সিরাইবোজ, সবাই জানো এটা।
কোনটি রেপ্লিকেশনের সময় প্রাইমারের জায়গায় ডিএনএ বসায়? এটা কিন্তু ডিএনএ পলিমারেজ। পরবর্তী কোশ্চেন চলো আমরা দেখব, ট্রান্সক্রিপশন কে চালনা করে? অবভিয়াসলি আরএনএ পলিমারেজ। ট্রান্সক্রিপশন হলেই আরএনএ পলিমারেজ চলে আসবে, আর রেপ্লিকেশন হলেই ডিএনএ পলিমারেজ চলে আসবে। পরবর্তী কোশ্চেন দেখব, কোনটি ট্রান্সলেশনের জন্য প্রয়োজন? সেটা কিন্তু রাইবোজোম। পরবর্তী, কোন ধরনের আরএনএ কোড বহন করে না? এটা কিন্তু আরএনএ। পরবর্তী আমরা দেখব, পরবর্তী, কোন ধরনের কোড অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না? এটা কিন্তু স্টপ কোডন। কোনটি ডিএনএ গঠনকারী নিউক্লিওটাইড নয়? এটা কিন্তু ইউটিপি। তারপরে কোন এনজাইম প্রুফরিডিং করে ভুল ঠিক করে? এটা কিন্তু ডিএনএ পলিমারেজ। ট্রান্সলেশন শেষে তৈরি হয় প্রোটিন কোথায় প্যাকেজিং হয়? এটা কিন্তু গলগি বডির মধ্যে হয়। প্রোক্যারিওটিক এমআরএনএ প্রসেসিং হয় কিসে? প্রোক্যারিওটিক এমআরএনএ প্রসেসিং হয় না, হয় না, কিন্তু প্রসেসিং হয় না। ট্রান্সলেশন কে শেষ করে? টার্মিনেশন কোডন। কোনটি আরএনএর ফাংশন নয়? এনার্জি স্টোরেজ। অবভিয়াসলি এনার্জি স্টোরেজ তো সবসময় এটিপির কাজ, ঠিক আছে, এখানে হবে না। কোনটি ডিএনএ রেপ্লিকেশনের মূল এনজাইম? এটা কিন্তু পলিমারেজ। কোন স্ট্যান্ডে ওকাজাকি ফ্র্যাগমেন্ট গঠিত হয়? এটা কিন্তু ল্যাগিং স্ট্যান্ডে। ট্রান্সলেশন চলাকালে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কোথায় বহন করে? এটা কিন্তু তিনের যে লাস্ট এন্ডিং টাইম থাকে ওইখানে। কিন্তু কোডন টেমপ্লেট বেস গঠন করে কিসে? এটা কিন্তু জেনেটিক কোডের মধ্যে। রাইবোজোম কোথায় তৈরি হয়? রাইবোজোম কিন্তু তৈরি হয় যে নিউক্লিয়াসের মধ্যে। পরবর্তী আমরা দেখব, পরবর্তী, কোন এনজাইম রেপ্লিকেশন শেষ হলে স্ট্যান্ডকে সিল করে? সেটা কিন্তু লাইগেজ। পরবর্তী কোশ্চেন চলো আমরা একদম শেষের পথে চলে এসেছি আজকের পর্বে। এই 100টা মানে 101 থেকে 200টার মধ্যে, এই 100টা কোশ্চেনের মধ্যে কে কতটা নাম্বার তুলতে পেরেছো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কীরকম হয়েছে। আর এই পিডিএফগুলি মানে প্রতিদিনের যে আমরা ক্লাস দিই, এই প্রতিটা টপিক অনুযায়ী এবং প্রতিটা যে আমাদের সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলি থাকে সেই চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমরা যে ক্লাস দিয়ে থাকি সেই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেইডভাবে নিতে পারবে। হ্যাঁ, তার জন্য কিন্তু থাম্বনেলে বা আমাদের যে ক্লাসের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। একদম আমরা কিন্তু তোমাদের একদম এসএলএসটির পরীক্ষার আগের দিন পর্যন্ত গাইড করব। পরবর্তী চলো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। কোন আরএনএ কোডনের বিপরীতে বসে? এটা কিন্তু টিআরএনএ। তারপর প্রোটিন সিনথেসিস কোথায় সম্পন্ন হয়? এটা কিন্তু রাইবোজোমে। পরবর্তী দেখো, সেন্ট্রাল ডগমা অনুযায়ী তথ্য বহন করে প্রবাহ হয় ডিএনএ, তারপর আরএনএ, তারপর কিন্তু প্রোটিনে। তাহলে আমাদের আজকে 200 নাম্বারের পর্ব কিন্তু শেষ হলো। তো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার ক্লাস তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে, ঠিক আছে? তো চলো ভাই আজকে এখানে রাখছি। আর এসএলএসটির প্রিপারেশন বায়োলজির ক্ষেত্রে ভালো করে করো। যদি কোনো সমস্যা হয় আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের পূর্ণিমা ম্যাম, বিগত 7-8 বছর ধরে তোমাদের বায়োলজির যে ক্লাস দিয়ে চলছি। তো আমার নাম্বার 7640889019। এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। SMS করবে, কেউ ফোন করবে না, বা ফোন করলে দিনের বেলা করবে, রাত্রেবেলা কেউ করবে না, কারণ আমাদের তো পার্সোনাল লাইফ থাকে না। সারাদিন আমরাও কাজকর্ম করার শেষে রাত্রেবেলা একটু রেস্টে যাই, তখন ফোন করলে একটু অসুবিধা হয়ে থাকে। অনেক স্টুডেন্ট সেই জিনিসটা বুঝতে চায় না। অনেকে রাত্র 1টা এবং কি রাত্র 12টার সময় ফোন করে, তখন মানে খুবই খারাপ লাগে জিনিসটা। তো যেহেতু আমরা আমাদের পরিবার থেকে অনেকটা দূরে থাকি চাকরির সূত্রে, তো সেক্ষেত্রে কিন্তু যে আমরা মানে মোবাইল অন করে রাখতে হয় সবসময়। ফ্যামিলি তো কখন কি হয় বলা যায় না, তো তার জন্য মোবাইলটা অফ রাখি না আমরা। যার জন্য তোমরা মানে রাত্রিবেলা একটু ডিস্টার্বটা না করলে ভালো হয়। যদি কিছু জানার থাকে অবশ্যই রাত 9টার মধ্যে চেষ্টা করবে কল করার, তারপর আর কল করবে না, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপে তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে SMS করে রাখতে পারো। আমি যখন দেখবো তখনই রিপ্লাই দিয়ে দেবো। তো চলো ভাই আজকে এখানে রাখছি।